আর একদম সকাল সকাল এত মানুষের ভিড় এখানে, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর যে নগর পরিক্রমা চলছে। আমি এসে পৌঁছে গেছি শ্রীধাম মায়াপুরে সেই চন্দ্রোদয় মন্দির। যেটা কমপ্লিট হতে প্রায় 2 এখন থেকে শুরু হয়ে গেছে দোল পূর্ণিমার প্রস্তুতি। আমি এখন রয়েছি পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরের সামনে। কথায় আছে, সময়, ইচ্ছা এবং পরিস্থিতি কখনোই একসাথে আসে না, আর যখনই আসে তখন এটিকে বলা হয় সঙ্গম। তো হুগলি নদী এবং জলঙ্গি নদীর তীরে গড়ে উঠেছে মায়াপুরে ইস্কন মন্দির। তো আমাদের আজকের এই পর্বে তো আমরা মায়াপুর ইস্কন মন্দির ঘুরে দেখব। ওয়েলকাম টু কলকাতা উইথ এডি চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের আবার সবাইকে স্বাগত এবং গুড মর্নিং সবাইকে। একদম সকাল সকাল হাওড়া স্টেশনে চলে এসেছি। দেখুন আমাদের ট্রেন এখন ঠিক হাওড়ার 1 নম্বর প্ল্যাটফর্মে এসে নিজের ট্র্যাকে ঢুকে গেছে। ট্রেনটার ছাড়ার টাইম 5:30, ভোর 5:30টায় ছাড়ে। তারপরে আপনার 8টার সময় একটা লোকাল আছে, 10টার সময় একটা লোকাল আছে। ঘড়ি কাঁটা টিংটং করে জানান দিচ্ছে কলকাতার এই ব্যস্ততাকে ছাড়িয়ে এবং গ্রামের এই সৌন্দর্য উপভোগ করতে করতে ট্রেন তার গন্তব্যে প্রায় 15 মিনিট লেট করে নবদ্বীপ ধামে এসে পৌঁছে গেল। এই হলো সম্পূর্ণ নবদ্বীপ স্টেশন। এই নবদ্বীপ স্টেশনের 1 নম্বরের যে প্ল্যাটফর্মটি রয়েছে, তো তার সামনে প্ল্যাটফর্মের সামনে দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে এবং বাইরে বেরিয়ে দেখবেন এরকম একটি টিকিট কাউন্টার রয়েছে এবং তার সামনে এখানে একটা পুরো টোটো স্ট্যান্ড আছে। এখানে টোটো আছে, রিক্সা আছে, অটো আছে। এখান থেকে ফেরিঘাট আমাদের যেতে হবে। এত সকাল সকাল বেরিয়ে যদি আপনাদের কিছু খাবার থাকে তো আপনারা এখান থেকে খেতে পারবেন। দেখুন সামনে এরকম কচুরির দোকান রয়েছে, চা বিস্কিটের দোকান রয়েছে, জল এখানে পাওয়া যাবে। আর এইটা হচ্ছে আপনার পুরো টোটো স্ট্যান্ডটা। তো এখান থেকে আগে একটা টোটো ধরতে হবে, আমাদের যেতে হবে নবদ্বীপ ফেরিঘাট। অনেক দোকান অ্যাভেলেবেল রয়েছে। মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা নবদ্বীপ ঘাটে পৌঁছে যাবেন টোটো করে। আমি এসে পৌঁছে গেছি নবদ্বীপ ফেরিঘাটের সামনে। তো এই সকাল থেকে এত মানুষের ভিড়, আর তারা নগর পরিক্রমায় বেরিয়েছে এখন হরিনাম সংকীর্তনের মাধ্যমে। আর একদম সকাল সকাল এত মানুষের ভিড় এখানে, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর যে নগর পরিক্রমা চলছে নবদ্বীপে। তো মায়াপুর থেকে বহু লোক এরকম ফেরি করে এসে এখানে উপস্থিত হচ্ছে সেই নগর পরিক্রমায়। তো প্রথমে এখান থেকে গিয়ে একটা টিকিট কেটে নিই। একটা 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি মায়াপুর যাওয়ার জন্য। জীবনে প্রথমবার আপনাদের জন্যই আর চৈতন্য মহাপ্রভুর পরম দয়ায় আমার ভাগ্য হয়েছে এবারে মায়াপুর এসে দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। এটা হলো আমাদের লঞ্চ। তো আমাদের এই লঞ্চে করেই যেতে হবে ঠিক ওই পারে দেখতে পাচ্ছেন কি, ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা। ওয়েদার ঠিক ক্লিয়ার না হওয়ার জন্য একটু বুঝতে প্রবলেম হবে।
রনা রনা। মায়াপুর সম্পূর্ণ সনাতনী বিশ্ববাসীর কাছে এক অন্যতম ধর্মীয় স্থান। ইস্কন মায়াপুর, যাকে শ্রী মায়াপুর চন্দ্রদেব মন্দিরও বলা হয়, যেখানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়েন্স অবস্থিত। এটি এমন একটি লোকেদের জন্য প্রধান অফিসের মতো যারা কৃষ্ণ ভাবনামূলক শিক্ষাগুলি অনুসরণ করেন। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত। মহাপ্রভু শ্রী চৈতন্য 15 শতকের একজন সাধক, যিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ঐতিহ্য শুরু করেছিলেন। যারা ইস্কন মায়াপুরে যান তারা একটি আধ্যাত্মিক প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতে পারেন এবং তার পাশাপাশি আপনি ভক্তিমূলক কার্যকলাপেও অংশ নিতে পারবেন। তাহলে দেরি কেন, ঝটপট বেরিয়ে পড়ুন ইস্কন মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর ফেরিঘাট থেকে বেরিয়ে তো সামনে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, তো এই রাস্তাটা ধরে আপনি হেঁটেও যেতে পারবেন এবং টোটো করে 10 টাকা বিনিময়ে যেতে পারবেন। তো যদি হেঁটে যান তো প্রথমে একটি এরকম মন্দির পড়বে, যেটি একটি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। তো আপনি এটা দেখে নিতে পারেন। এটা হলো শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির, শ্রীধাম মায়াপুরে এটি অবস্থিত। তো মন্দিরের ভিতরের ছবি তোলা নিষেধ রয়েছে, তো সেই জন্য আপনাদের ছবিটা দেখাতে পারছি না। তো মন্দিরের বাইরের লুকটাও বেশ খুব সুন্দর দেখতে লাগছে, আর আপনারা চাইলে আপনারা ভিতরে গিয়ে দর্শনও করে আসতে পারেন। এটাই হলো টোটো স্ট্যান্ডটা। তো এখানে অনেক টোটো অ্যাভেলেবেল আছে সব সময়। তো আপনি মাত্র 10 টাকার বিনিময়ে এখান থেকে টোটো ধরে ডাইরেক্ট আপনি মন্দিরেও যেতে পারবেন, এবং আমার মতো যদি আপনার যেতে ইচ্ছা হয় তো আপনি পায়ে হেঁটেও যেতে পারবেন, যাতে আপনি অনেক মন্দির যে মঠগুলো আছে তো আপনারা সেগুলো দেখতে পেয়ে যাবেন। শ্রী চৈতন্য ভগবত মঠ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এই স্থান থেকে বৃন্দাবন পট্টন নামে অভিহিত করেছিলেন, যেখানে বৃন্দাবনের আবির্ভাব হয়েছিল। মন্দিরটি 1923 সালে নির্মিত হয়েছিল। এই মন্দিরে কেন্দ্রীয় বেদিতে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর ব্যক্তিগত দেবতা শ্রী শ্রী গন্ধবীরকা গিরিধারী রয়েছে। 4টি সম্প্রদায়কে একত্রিত করার জন্য চৈতন্য মহাপ্রভু আন্দোলনের ডাক দিয়েছিলেন। ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে পুরীতে একজন ব্যক্তি জন্মগ্রহণ করবেন যিনি এই কাজ করবেন। এই ব্যক্তি ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। এটা হলো শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, আর ঠিক বাইরের যে মন্দিরের প্রবেশদ্বারটি আছে অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ নানান কারুকার্যের মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ SACHGM নামে পরিচিত। এটি একটি আন্তর্জাতিক হিন্দু গৌড়ীয় বৈষ্ণব সংগঠন যা 1953 সালে শ্রী ভক্তি দৈত্য মাধব গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিবপ্রয়। এটি কলকাতায় অবস্থিত। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের আসাম ও পাঞ্জাব সহ ভারতের প্রায় 24টি মঠ রয়েছে। একটি মাসিক পত্রিকায় চৈতন্য বাণী প্রকাশ করে। বর্তমানে এই নেতৃত্বে আছেন আচার্য ভক্তি বল্লভ তীর্থ। রাশিয়ার মস্কোতেও 1999 সালে এর একটি আশ্রম খোলা হয়েছে। এটা হলো শিল প্রভুপাদের সমাধি মন্দির। বিশ্বাস করুন, এই জন্যেই সত্যি মায়াপুর এত শান্তির জায়গা। কারণ এই যে মন্দিরটি দেখছেন এখানে, এটি হলো শ্রী শ্রীমৎ ভক্তি দয়িতা মাধব গোস্বামী মহারাজের মন্দির। তো এখানে তার একটি মূর্তি স্ট্যাচু রয়েছে। এখানে এরকম পুরো একটা তারামণ্ডল টাইপের একটি করা আছে, যার মধ্যে আবার এই দুটো মন্দির রয়েছে।
আর এই মন্দিরের ভিতরে যদি আপনি আসেন তো এখানে যে কাজগুলো রয়েছে দেওয়ালে বলুন বা এই মন্দিরের গায়ে বলুন, অসাধারণ মার্বেলের উপর কাজ এখানে করা হয়েছে। এখানে আরও একটি মহারাজের মূর্তি রয়েছে। কেন বলছি এত বিখ্যাত, দেখুন এখানে এই যে দরজাটা আছে, দরজার কাজটা জাস্ট একবার দেখুন, মানে অসাধারণ কাজ, অসাধারণ। কাঠের ওপর এত সুন্দর কাজ শুধুমাত্র মায়াপুর এলেই দেখতে পাওয়া যায়। ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 9:30, আর আমি এসে পৌঁছে গেছি মায়াপুর ইস্কন মন্দিরের সামনে, যেটা হলো চন্দ্রোদয় মন্দির। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে ঠিক নবনির্মিত সেই চন্দ্রোদয় মন্দির, যেটা কমপ্লিট হতে প্রায় 2026 থেকে 27 হয়ে যাবে। বহু কাজ এখনও বাকি রয়েছে। যেহেতু সকাল সকাল এসেছি তাই বেশ ফাঁকাই রয়েছে কুপনের যে কাউন্টারগুলো। তো আমি এখানে আজকে কুপন কাটবো, সুলভ প্রসাদন ভবনের কুপন কাটবো আজকে। তো এখন গদা ভবন আছে, এখানে নামট্ট ভবন আছে, গীতা ভবন আছে এবং সুলভ প্রসাদম ভবনটি রয়েছে। তো এই জায়গাগুলো থেকে খাবার খাওয়ানো হয়, ঠিক 12:30 থেকে শুরু হয়। এবং আপনাদের জানিয়ে দিই, গদা ভবনে খেতে গেলে আপনাকে 50 টাকা আছে, তো 70 টাকা আছে, দুরকম কুপন আপনি পেয়ে যাবেন। আর আপনার গীতা ভবন থেকে যদি আপনি খেতে চান তো 70 টাকা লাগবে। আর আপনি যদি সুলভ প্রসাদম ভবন থেকে খেতে চান তো তাহলে আপনার 50 টাকার মাধ্যমে আপনি এখানে খিচুড়ি খেতে পারবেন। ভাত আছে, সবজি আছে, ডাল আছে, আর একটা মিক্স সবজি আছে। তো এটা এখানে 12টা থেকে 4টে পর্যন্ত খাওয়ানো হবে। তো আমরা আগে প্রথম টিকিটটা কেটে নিই। তো প্রথমেই আগে কেটে নিয়েছি একটা কুপন, যেটা আমি আজকে কেটেছি সুলভ প্রসাদম ভবনে, যেটা মূল্য পড়েছে 50 টাকা। আপনি গদা ভবন থেকেও কাটতে পারেন, যার মূল্য পড়বে আপনার 50 টাকা, এবং 70 টাকা রয়েছে। নামট্ট ভবনের আপনি কাটতে পারবেন, যেটা রয়েছে 50 টাকা, এবং গীতা ভবনেরও আপনি কাটতে পারবেন। তো সুলভ প্রসাদম ভবন থেকে কাটার একটাই উদ্দেশ্য, যেখানে 12টা থেকে 4টে পর্যন্ত আপনি খেতে পারবেন। তো ভাত, খিচুড়ি এবং ডাল এবং একটা তরকারি আপনাকে এখানে খেতে দেওয়া হবে। তো এটা শুরু হবে ঠিক 12টা থেকে, আর বিকাল 4টে পর্যন্ত আপনি এখানে খেতে পারবেন। আর সম্পূর্ণ ঘুরে দেখাবো আপনাকে মায়াপুর। আর আমি এসেছি যেহেতু দোল পূর্ণিমার ঠিক একদিন আগে, তো এখানে এখন থেকে শুরু হয়ে গেছে দোল পূর্ণিমার প্রস্তুতি। আর বহু লোক যারা কৃষ্ণধর্মী বা যারা সনাতন ধর্মী রয়েছেন, যারা কৃষ্ণমন্ত্র নাও নিয়েছেন, তো তারাও এই দোল পূর্ণিমাতে মায়াপুর ভ্রমণে এসে উপস্থিত হয়েছেন। আমি এখন রয়েছি পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরের সামনে, যেটি মায়াপুরে নির্মাণ হচ্ছে। তো এটি হলো সবথেকে বৃহত্তম মন্দির পৃথিবীর মধ্যে, যে মন্দিরটা মেনলি চন্দ্রোদয় মন্দির নামে বিখ্যাত, আর যেটি রয়েছে ইস্কন মায়াপুরে। আপনারা এখন যে মন্দিরটা দেখছেন এটা তো নবনির্মিত চন্দ্রোদয় মন্দির, যেটা TOVP, টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। তো এটা তো নতুন মন্দিরটি তৈরি হচ্ছে, কিন্তু ঠিক এই মন্দিরটার পাশেই যে পুরনো চন্দ্রোদয় মন্দিরটি রয়েছে, তো সেই মন্দিরটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি। তো এটাই হলো পুরনো চন্দ্রোদয় মন্দির, যেটি শিল প্রভুপাদ উনি এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। এবং প্রথমে পুজো কিন্তু এই মন্দিরটাতেই শুরু হয়েছিল। এবং এই যে পাশের ভবনটা দেখছেন এটাই হলো কনক ভবন। সামনে এরকম ফুলের লম্বা সারি দিয়ে এই মন্দিরটিকে সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু ভিতরে কি আছে আপনাদের সেটা দেখাতে পারবো না, কারণ এখানে ফোন এবং জুতো অ্যালাউ নেই। তো এই সামনে একটি কদম গাছ আছে, তো ওর পিছনে আপনারা জুতো আর মোবাইল ফোন আপনারা রেখে আপনাদের ঢুকতে হবে। দর্শন সত্যিই খুব ভালো হলো। অ্যাকচুয়ালি যে চন্দ্রোদয় মন্দিরটি পুরনো মন্দির, যেটা এতদিন ধরে সেই মন্দিরটি রয়েছে, তো তার ভিতরে চৈতন্য মহাপ্রভুর 5টি মূর্তি আছে, এবং তার সাথে রাধা কৃষ্ণ এবং তার 8 সখীর মূর্তি আছে, এবং নরসিংহ মহারাজের একটি মূর্তি রয়েছে, এবং শিল প্রভুপাদেরও একটি মূর্তি রয়েছে। তো আপনার ভিতরে এমনি পুজো দিতে পারেন, দীপ দিয়ে আরতি করতে পারেন। এবং তার আগে আপনাদের যে বললাম মোবাইল এবং জুতো রাখার ব্যাপারটা, তো মোবাইলটা আপনারা রেখে যেতে পারেন। সামনে কাউন্টার আছে, 5 টাকার বিনিময় একটা মোবাইল 5 টাকা করে নেয়। তো আপনারা এটা দর্শন করে মেন মন্দিরটাও দর্শন করতে যেতে পারেন। তার জন্য আপনাদের কিছু ডোনেট করতে হবে, যেমন ধরুন 50 টাকা, 100 টাকা। তো সেইটা ডোনেট করে আপনারা মেন মন্দিরটা ঘুরে দেখতে পারেন।
এই যে মেন মন্দিরটা দেখছেন, তো এর ভিতরে আপনাকে প্রবেশ করে যদি দেখতে হয় তো তাহলে আপনাকে ওই সামনের কাউন্টারগুলো থেকে কিছু টাকা ডোনেট করতে হবে। যেমন ধরুন 100 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকা আছে, 2000 টাকা আছে। তো এরকম ডোনেট করে টিকিট দেবে ওনারা। ডোনেট করে টিকিট মানে হচ্ছে ঠিক টিকিট নয়, আপনারা মন্দির যে প্রকল্প তৈরি হচ্ছে সেই প্রকল্পে আপনারা ডোনেট করলেন। তো আমিও এরকম একটা টিকিট কাটলাম 100 টাকা দিয়ে, তো আপনাদের দেখানোর জন্য। তো মন্দির যখন খুলবে ঠিক তখন আমরা ভিতরে প্রবেশ করব। তো আমরা ফাইনালি ঢুকে পড়েছি সেই নতুন নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের ভিতরে। দেখুন আমারই মতো এত সবাই উঠছেন মন্দির দর্শন করতে। 10:30টার সময় খোলা হয় মন্দির, 11টা পর্যন্ত দর্শন করানো হয়। ঠিক এরকম সিঁড়ি বলা চলে না, এরকম উঁচু একটু ঢালের মতো করা আছে। 2টো রাউন্ড আপনাকে উঠতে হবে, উঠে আমরা মেন মন্দিরে প্রবেশ করব। আর মেন মন্দির যেখান দিয়ে প্রবেশ করছি বেশ এইখানটাই বেশ উঁচু, তো দেখতেই পাচ্ছেন এখনও এরকম কাজ চলছে। দেখুন এখানে এখনো কাজ চলছে। হরে কৃষ্ণ। সবাই একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। দয়া করে যারা খালি পায়ে আসছেন অবশ্যই নিচের দিকে দেখে হাঁটবেন। কেউ অসাধারণ সুন্দর, বিশ্বাস করুন ভিতরের যে কেউ উপরে ওঠার চেষ্টা করবেন না। দেখুন আর নৃসিংহদেবের মন্দিরের ভেতরে কেউ যাবেন না, ভেতরে কাজ চলছে, দূর থেকে দর্শন করবেন। মেন গেটের সামনে দক্ষিণ দিকে 2 দিকে সিঁড়ি আছে, কেউ সিঁড়ি দিয়ে নিচে নামবেন না। আমরা যে রাস্তা দিয়ে এলাম ভাই আলিদা ভগবান নৃসিংহদেবের মন্দির দর্শন। এটা হলো নরসিংহদেবের মন্দির, যে নিচে নরসিংহদেব যে পুরনো মন্দিরটা এখনো রয়েছে। তো এখানে প্রায় মন্দিরটি তৈরি হয়ে গেছে। নরসিংহদেবের যে জায়গাটি রয়েছে তো সেই জায়গাটা পুরো তৈরি হয়ে গেছে। এত সুন্দর লাগছে দেখুন, আর কাজগুলো দেখুন, মানে সেই পুরো একটা প্যালেস যেভাবে তৈরি করা হয় তো সেই রকম প্যালেসের একটা আকার এখানে ধারণ করা দেওয়া হয়েছে। ভগবান প্রতিষ্ঠা হবে না, ওই পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে চলে আসবেন। যেমন ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী। এটা হলো ঠিক ভিতরের ছবি। এই রকম পুরো ধাপকে ধাপ পুরো মন্দিরটিকে সাজিয়ে তোলা হচ্ছে। আর উপরটা দেখুন অসাধারণ লাগছে। আর এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এইটা সম্ভবত এই ওপরটা লাগানো হবে। আর এখানেও একটি স্ট্রাকচার তৈরি করা হচ্ছে দেখুন। মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে সত্যি অসাধারণ লাগবে, জাস্ট অসাধারণ। এইটা হলো ঠিক মন্দিরের যে প্রবেশ পথ, অর্থাৎ যে এন্ট্রি গেট, যেটাকে একদম সামনের ভাগ বলা হয়। তো সেইটা হলো এই রকম। আর ওই সাইডে রয়েছে একটা মূর্তি রয়েছে যেটি উদ্বোধনের সময় খোলা হবে। এবং দেখতে পাচ্ছেন এই সাইডটাতেও এরকম একটি মূর্তি ওখানটায় রয়েছে, তো যেটাও উদ্বোধনের সময় খোলা হবে। আর এই যে পিলারগুলো রয়েছে, পিলারের ডিজাইনগুলো সত্যি অসাধারণ। এগুলো ঠিক রাজস্থানের যে মন্দিরগুলো রয়েছে সেই রকম অনেকটা ডিজাইনগুলো দেখতে লাগছে। বাইরে থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে আমরা দেখলাম নৃসিংহ ভগবানের মন্দির, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আছে মেন মন্দির। পশ্চিম এই যে মেন মন্দিরটা দেখছেন, এই যে প্রধান যে মন্দিরটা রয়েছে, তো এটার উচ্চতা 350 ফুট।
কতটা জানেন আপনারা জানি না, তবে এটা উচ্চতা 350 ফুট। এটা ভিতর থেকে দেখে অতটা বোঝা যাবে না, কিন্তু বাইরে থেকে দেখলে বা করলে বোঝা যাবে। তৈরি হবে। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ জিকে এখানেই স্থাপনা করা। তো এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু বলরামজি। আজ থেকে প্রায় 535 বছর আগে তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মণ্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, নিত্যানন্দ প্রভু কে ছিলেন মহাপ্রভু বড় ভাই। তো আসলে কে নিত্যানন্দ প্রভু? বলরাম। মহাপ্রভু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। তো নিত্যানন্দ প্রভু ছিলেন বলরামজি। তিনি যখন এখানে এসেছিলেন এই নদিয়াতে, যখন প্রথম এই নবদ্বীপ ধাম পরিক্রমা করছিলেন। আর এই মন্দির থেকে যদি আপনি সামনে চারিপাশটা দেখেন, তো এই সাইডটায় পুষ্প সমাধি মন্দিরটি রয়েছে শ্রী শিল প্রভুপাদের। আর এই সাইডটা পুরো অনেক উঁচু হওয়ার কারণে বেশ সুন্দর দেখতে লাগে, অসাধারণ সুন্দর দেখতে লাগে। চারিদিকে পরিবেশটা দেখা যায়, গাছ গাছালি নানান অনেক কিছু রয়েছে। বলা হয় ডান দিকে আছে মা গঙ্গা, জয় গঙ্গা মাতা কি। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি জয়। এখানে খুব সুন্দর মিউজিয়াম রয়েছে, পরে আপনারা নিচে নেমে গিয়ে মিউজিয়াম দর্শন করতে পারবেন। এটা এন্ট্রি গেট হবে, এটা এক্সিট গেট, এটাই হবে মেন গেট। এই মেন গেটের দুই দিকে দুটো করে 4টে হাতি থাকবে। এটা হচ্ছে দক্ষিণ দিক, এটাকে হস্তি দুয়ার বলা হয়। শাস্ত্রের মধ্যে 4টি দুয়ার হয়। পূর্ব দিক হয় সিংহ দুয়ার, পশ্চিম দিক হয় ব্যাঘ্র দুয়ার, উত্তর দিক হয় অশ্ব দুয়ার, দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার। আমাদের মন্দিরে গিয়ে দক্ষিণ দিক, তাই এটাকে হস্তি দুয়ার বলা হয়। আপনাদের একটু এটা বলে দিই, ঠিক এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা এই রাধা মাধবের যে মূর্তিটা রয়েছে পুরনো মন্দিরে, সেটা এখানে থাকবে। এবং চৈতন্য মহাপ্রভুর মূর্তিটা, ঠিক রাধা মাধবের যে মূর্তিটা রয়েছে সেটা মাঝখানে থাকবে। চৈতন্য মহাপ্রভুর মূর্তিটা ঠিক ওই জায়গাটায় থাকবে। এবং ওনাদের যে গুরু রয়েছেন শ্রী প্রভুপাদ রয়েছেন, তো তার মূর্তিটা ঠিক এই জায়গাটায় থাকবেন। সেই হিসেবে 3টে মন্দির এখানে বানানো হচ্ছে। তো উদ্বোধনের সময় যদি আপনারা বলেন, তো 2026-এর ঠিক শেষের দিকে সম্ভবত উদ্বোধন করার একটা পরিকল্পনা এনাদের মধ্যে রয়েছে। আর এই যে সিঁড়িগুলো দেখছেন ওপরে আপনারা যে যেতে পারবেন, এই যে জায়গাগুলো দেখছেন তো ফ্লোর বাই ফ্লোর, তো এই জায়গাগুলো ওঠা যাবে। তো 2026-এর লাস্টের দিকেই হয়তো ওনারা যতদূর জানাচ্ছেন, তো ওনারা এটা ওপেনিং করতে পারেন। সেইভাবেই কাজটা এখনও করা হচ্ছে। हरे कृष्ण बोलो, हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ইসকন মায়াপুরে ভোজন কুটির।
এটিই হলো আসল মন্দির, যা ছোট রাধা মাধবের প্রথম উপাসনালয় হিসেবে কাজ করত। কুটিরটি 1971 সালে অচ্যুতানন্দ স্বামী শিল প্রভুপাদের আদেশে তৈরি করেছিলেন, যিনি ব্যক্তিগতভাবে তাকে ব্যবহার করার উপকরণ এবং নিয়োগের জন্য জনবল সম্পর্কে নির্দেশ দিয়েছিলেন। অচ্যুতানন্দ স্বামী নকশা নির্মাণ এবং অর্থের তত্ত্বাবধান করেন। প্রভুপাদ মায়াপুরে এসে সমাপ্ত কুটিরটি দেখে খুশি হয়ে মন্তব্য করলেন, এটিই হবে অচ্যুতানন্দ কুটির। তো এই কুটিরে সর্বক্ষণ দিবারাত্রি হরিনাম সংকীর্তন চলতে থাকে, তাই এটাকে বলা হয় অচ্যুতানন্দ হরিনাম সংকীর্তনের কুটির। এটি হলো শিলা প্রভুপাদের পুষ্প মন্দির। পুষ্প সমাধি সাধারণত একজন মহান ধর্মীয় আচার্যের স্মৃতিস্তম্ভ। তার অন্তর্ধান বা তিরোধানের পর একটি মন্দির, যেখানে একজন ভক্ত তার ভজন করেছিলেন, সেখানে নির্মিত হয়। গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সংক্ষেপে ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ 1977 খ্রিস্টাব্দের 14 নভেম্বর উত্তরপ্রদেশের বৃন্দাবনে প্রয়াত হন শিল প্রভুপাদ। তার শিষ্যরা বৃন্দাবনে তার প্রিয় কৃষ্ণ বলরাম মন্দিরের সামনে তার সম্মানে ও স্মৃতিতে একটি দুর্দান্ত খোদাই করা সাদা মার্বেল সমাধি নির্মাণ করান। অনুরূপভাবে মায়াপুরের তার শিষ্যরা সেই পরিধান করা পুষ্পমাল্য, যা তাকে সমাধিতে স্থাপন করা হয়েছিল, তার দিব্য কৃপায় শোভা পেয়েছিল, তা বিছিয়ে ব্যবহৃত জিনিস দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়। 12টা থেকে এই ভবনটা খাওয়ানো শুরু হয়, ঠিক শিল প্রভুপাদ পুষ্প মন্দিরের পাশে। আমি ঠিক দাঁড়িয়েছি 12টা 5-এ, আর লাইন দিয়েছি প্রায় 250 জনের পিছনে। আমরা এসে পৌঁছে গেছি সেই প্রসাদ যেখান থেকে বিতরণ করা হবে সেই কক্ষের সামনে। তো গেটের সামনে আপনাদের কুপনটা বের করে নিতে হবে, যেটা আপনাদের কুপনটা দিয়ে দিতে হবে এখানে। আর এই হলো আপনার প্রসাদ গ্রহণের কক্ষ। এখানে এত মানুষকে একসাথে আপনাদের ভোগ প্রসাদ দেওয়া হবে। তো ঠিক এত লোক একসাথে প্রসাদ খেতে বসেছে এই প্রসাদন ভবনে। আমিও বসে পড়েছি প্রসাদন ভবনে প্রসাদ খেতে। তো কী কী দেয় সেটা আপনাদের দেখা। প্রসাদন ভবনটা এত বড় জায়গা, যেখানে প্রায় 700 লোক একবারে বসে এই ভোগ প্রসাদ খেতে পারবেন। এই চলে এলো আমাদের পাতা, আর এবার আসছে ফার্স্ট খিচুড়ি। সত্যি বিশ্বাস করুন, এই প্রসাদ পুরো অমৃত, সত্যি অমৃত। অন্য রকমের খিচুড়ি, এই জন্যই বলে প্রভু প্রসাদ। প্রথমে খেলেন একটু খিচুড়ি ভোগ, তারপর আপনাকে দেওয়া হবে একটু করে ভাত। দেখুন এরকম ভাত দিয়ে যাওয়া হলো। তারপর দিচ্ছে একটু করে তরকারি, মানে মিক্সিং তরকারি যেটাকে বলা হয়। প্রসাদন ভবনের খাবার এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। তো আপনারা অবশ্যই এখান থেকে খেতে পারেন। প্রথমে খুব ভেবেছিলাম অনেক হয়তো লাইন, অনেক দেরি হবে, কিন্তু খুব বেশি দেরি হলো না, আধ ঘন্টাও লাগলো না, তার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেল। আপনাদের তো মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে খাবারের জায়গাগুলো, বেশ কিছু জায়গার নাম বললাম, যেখান থেকে আপনারা টিকিট কেটে কেটে খেতে পারবেন ভোগ প্রসাদ। কিন্তু সম্পূর্ণ ফ্রিতে 4 বেলার খাবার একটা জায়গায় আপনারা ঠিক পাবেন, গৌরাঙ্গ কুটির ও অন্নদান ভবন। তো গৌরাঙ্গ কুটিরের ঠিক উল্টো দিকটাতেই রয়েছে অন্নদান ভবন, যেখান থেকে আপনাকে ভোরবেলা এসে কুপন কাটতে হবে। আপনারা যদি এখানে নাইট স্টে করেন বা এখানে যদি রুমগুলোতে থাকেন, তো
তাহলে আপনাকে ভোরবেলা এসে টিকিট কাটতে হবে, খেতে পারবেন 4 বার, সারাদিনে আপনাকে 4 বার খেতে দেওয়া হবে। এবং তার উল্টো দিকে রয়েছে গৌরাঙ্গ কুটি, যেটা আপনাদের আমি দেখাচ্ছি, যেখানে রুম আপনার 100 টাকা থেকে অ্যাভেলেবেল, 100 এবং 200 টাকা রুম আছে। তো তার মধ্যে কমন টয়লেটও আছে বা আপনার অ্যাটাচ টয়লেটও আছে। আর হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই গৌরাঙ্গ কুটিরে খাওয়া দাওয়া কিন্তু বন্ধ থাকবে। তো এখানে অন্নদান ভবনে রাত্রিবেলা যদি আপনারা খেতে যান তো বিকাল 3টে থেকে কুপন দেওয়া হয়, আর দুপুরে কুপনটা দেওয়া হয় ঠিক সকাল 7টা থেকে। তো আপনারা কুপন কালেক্ট করে ফ্রিতে খেতে পারবেন। এটাই হলো অন্নদান ভবন, যেখান থেকে ফ্রিতে আপনাদের খাবার দেওয়া হয়, দুপুরবেলা এবং রাত্রিবেলা দেওয়া হয়। তার জন্য আলাদা আলাদা টাইমে টিকিট কাটতে হয়। সত্যি বিশ্বাস করুন, লাইফে ফার্স্ট টাইম আমি মায়াপুর এলাম। তো মায়াপুরের এক আলাদাই এক্সপিরিয়েন্স এই দোল পূর্ণিমাতে। তো অবশ্যই আপনাদের মায়াপুর আসতেই হবে এই দোল পূর্ণিমা উপলক্ষে। তো 14 তারিখ দোল, তো আপনারা অবশ্যই আসুন। গৌরাঙ্গ কুটিরের সামনে দিয়ে হেঁটে চলেছি গোশালার দিকে। গৌরাঙ্গ কুটিরের সামনে দিয়ে এসে ডান দিকটা দিয়ে ওই রাস্তাটা সোজা ধরেই গেলেই আপনি পেয়ে যাবেন গোশালাটি। আমি এই মুহূর্তে এসে গেছি গোশালাতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমার পিছনে গোশালার যে গরুগুলো রয়েছে, তো সেগুলো পুরো লাইন দিয়ে রয়েছে। আর এখন দুপুরবেলা, তো তারা খাওয়া দাওয়া করছে। এই হলো গোশালার ভিতরের গরু। এত গরু একসাথে এক জায়গায়, আর দেখুন এরকম বড় বড় শিংগুলো তো দেখলেই ভয় লেগে যাচ্ছে। তাদের এখন খেতে দেওয়া হয়েছে, তারা এখন খাচ্ছে। ভগবান কৃষ্ণের অত্যন্ত পরম ভক্ত হলো এই গোমাতা, অর্থাৎ গরু। তো সেই জন্য এখানে গোশালাকে এত যত্ন করে রাখা হয়। এবং আপনারা যদি এখানে ডোনেট করতে চান, এখানে একটা লিস্ট আছে। যদি আপনারা খাওয়াতে চান, তো সেগুলো সেই অ্যামাউন্ট আপনাকে দিতে হবে, সেই অর্থ আপনাকে দিতে হবে। তার বিনিময়ে তাদের সেই খাওয়াগুলো তাদের দেওয়া হবে। এইখানে এই গরুটার শিংটা তো মারাত্মক, এই বাপ রে বাপ, এত বড় শিং আমি তো এই প্রথম আমার জীবনে দেখলাম গরুর এত বড় শিং হয়। এটা ঠিক গরু নয়, এটা ষাঁড়, কিন্তু তাও ষাঁড়ের এত বড় শিং তো আমি কোনোদিন নিজের চোখে দেখতে পাইনি সামনে থেকে। তো এখানে এসে এটা দেখতে পেলাম। আর তার উল্টো দিকটাই দেখুন, আবার এতগুলো গরু, রে বাপরে বাপ, মানে এখানে গরুতে পুরো 6 লাখ। দেখুন তাদেরই মধ্যে আবার একজন ডাকছে। এখানে গরুও আছে, বাছুরও আছে, ছোট ছোট গরুও আছে, ষাঁড়ও আছে, সব রকমই আছে। এইটা দেখুন, এইটা পুরো একটু অন্য রকমের আমার পুরো লাগছে। আর এই গোশালার গরুর দুধ দিয়েই বাইরে দুধ, ঘি, নানান জিনিস তৈরি হয়, যেগুলো আপনারা বাইরেই কাউন্টার আছে, সেখান থেকে কিনতে পারবেন। এই ছিল সম্পূর্ণ মায়াপুরের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগলো। আর যদি কিছু জানার হয় তো আপনি অবশ্যই কমেন্টে জানতে পারবেন। এবং সাবস্ক্রাইব করবেন কলকাতা উইথ এডি চ্যানেলকে এরকম আপডেটগুলো পাওয়ার জন্য। আর আমি তো এসেছি ভোরবেলা, অর্থাৎ আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম আমি সকালবেলা ট্রেনে এসেছি এবং আমার ট্রেন আছে এখান থেকে বিকাল 4টের সময়। তো আমি আজকেই ফিরে যাব। আর যদি আপনারা ভাবেন নাইট স্টে করবেন, থাকবেন এখানে একটা দিন, তো আপনারা থেকে ঘুরে দেখতে পারেন। আর যদি একদিন থাকেন তাহলে গোশালায় আসবেন ভোরবেলার দিকে, খুব ভালো লাগবে।